আজকের আলোচনায় আমরা একটু নজর দেব ঝালকাঠিতে ঘটে যাওয়া একটা রাজনৈতিক কর্মসূচির দিকে। হ্যাঁ, একটা নিউজ রিপোর্ট দেখলাম আমরা জামায়াতে ইসলামীর একটা মানববন্ধন নিয়ে। ঠিক, তো ওই রিপোর্টে বেশ কিছু ইন্টারেস্টিং বক্তব্য উঠে এসেছে। আমরা চেষ্টা করব সেটার একটু গভীরে যেতে, মানে মূল বিষয়গুলো আর যুক্তিগুলো একটু বুঝে নিতে। অবশ্যই, বিশেষ করে ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের একটা কথা কিন্তু বেশ ভাবার মতো। কোন কথাটা? উনি যেভাবে জুলাই সনদ বলে একটা দাবির সাথে ড. মোহাম্মদ ইউনূসের বৈধতাকে জুড়ে দিয়েছেন, এই কানেকশনটা কেন বা কিভাবে তৈরি হলো সেটা দেখা দরকার। আচ্ছা, তার আগে ঘটনাটা একটু শর্টে বলে নিই, তাই না? রিপোর্ট অনুযায়ী ঝালকাঠির ডিসি অফিসের সামনে জামায়াত এই মানববন্ধনটা করে। বেশ বড় ছিল মনে হচ্ছে। চাঁদকাঠি থেকে সাধনার মোড় প্রায় ১ কিলোমিটার লম্বা। হ্যাঁ, আর রিপোর্টে বলছে কয়েকশ নেতাকর্মী নাকি অংশ নিয়েছিল। তো এই যে মানববন্ধন, এর কারণটা কি? কারণ হিসেবে বলা হচ্ছে ৫ দফা দাবি। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ওই জুলাই সনদটার উপর। ওকে, জুলাই সনদ। আর হাফিজুর রহমান সাহেব কি বললেন এটা নিয়ে? উনি বলছেন যে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসও অবৈধ হয়ে যাবেন। মানে ডক্টর ইউনূস অবৈধ হয়ে যাবেন? শুধু এটুকুই? না, আরও আছে। উনি এটাও বলেছেন যে এই সনদ ছাড়া ভবিষ্যতে যে নির্বাচন হবে বা সেই নির্বাচনে যে সরকার আসবে সেটাও নাকি অবৈধ হবে। ও আচ্ছা, কিন্তু এই জুলাই সনদ জিনিসটা আসলে কি, সেটা কি এই রিপোর্টে পরিষ্কার করে বলা আছে? না, রিপোর্টের ফোকাসটা সেদিকে না, সনদের ডিটেলসটা দেওয়া নেই। বরং হাফিজুর রহমান যেভাবে এটাকে গুরুত্বপূর্ণ করে তুলছেন আর এর সাথে ডক্টর ইউনূস বা পুরো নির্বাচনী সিস্টেমের বৈধতাকে যুক্ত করছেন, সেটাই রিপোর্টের মূল আকর্ষণ। সেটাই, মানে একটা দাবির সাথে এত কিছু জুড়ে দেওয়া, এটা তো বেশ বড় একটা রাজনৈতিক স্টেটমেন্ট। একদম। এটা আর শুধু একটা দাবি থাকছে না। একটা নির্দিষ্ট সনদকে আপনি যখন একজন ব্যক্তির বা দেশের পুরো গণতান্ত্রিক কাঠামোর বৈধতার শর্ত বানিয়ে ফেলছেন, তখন এর মানে কিন্তু অনেক গভীর। বৈধতার প্রশ্নটাই রাজনীতির কেন্দ্রে চলে আসছে। রিপোর্টে হাফিজুর রহমানের আরও একটা কথার উল্লেখ আছে না, ওই যে বিপ্লবের মাধ্যমে যে সরকার আসে তারাই সংবিধান। হ্যাঁ, এটাও খুব সিগনিফিক্যান্ট একটা কথা। এই কথাটা আগের যুক্তির সাথে কিভাবে মিলছে? মানে একদিকে সনদের কথা, অন্যদিকে বিপ্লবের কথা। দেখুন, দুটোকে একসাথে দেখলে একদিকে উনি একটা সনদের ভিত্তিতে বর্তমান বা ভবিষ্যৎ সিস্টেমের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার বলছেন বিপ্লবের মাধ্যমে আসা সরকারই সংবিধান তৈরি করে বা নিজেই সংবিধান। প্রতিবেদন যেভাবে এই দুটো বক্তব্য পাশাপাশি রেখেছে তাতে মনে হতে পারে যে এখানে প্রচলিত সাংবিধানিক পদ্ধতির বাইরে গিয়ে ক্ষমতার পালাবদল বা নতুন নিয়ম তৈরির একটা ভাবনা বা ইঙ্গিত রয়েছে। তবে এটা অবশ্যই ওনার বক্তব্যের একটা বিশ্লেষণ। রিপোর্টটা শুধু ফ্যাক্টসগুলো তুলে ধরেছে। আচ্ছা, রিপোর্টে তো আরও কয়েকজন নেতার নামও ছিল। জেলা সেক্রেটারি ফরিদুল হক, নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম। হ্যাঁ, আরও কয়েকজন ছিলেন। এটার গুরুত্ব হলো এটা বোঝাচ্ছে যে বক্তব্যগুলো বা দাবিগুলো সম্ভবত শুধু হাফিজুর রহমানের ব্যক্তিগত মত নয়, বরং দলের একটা সংগঠিত অবস্থান। ঠিক একাধিক নেতার উপস্থিতি আর বক্তব্য এটাই প্রমাণ করে। এটা তাদের দাবির প্রতি দলীয় সমর্থন আর কর্মসূচির গুরুত্বকেই তুলে ধরে। রিপোর্ট সেভাবেই প্রেজেন্ট করেছে। তাহলে সব মিলিয়ে যদি সামারি করি, ঝালকাঠির এই কর্মসূচি থেকে মূল বার্তাটা কি? মূল বার্তাটা হলো ওই জুলাই সনদ নামক দাবিটার ওপর প্রচণ্ড জোর দেওয়া। আর সেটা যদি পূরণ না হয়, তার পরিণতি হিসেবে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব থেকে শুরু করে দেশের ভবিষ্যৎ নির্বাচন, সরকার সবকিছুর বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলা। বেশ জটিল পরিস্থিতি। হ্যাঁ, আর এখানেই হয়তো একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, যখন কোনো রাজনৈতিক দল একটা নির্দিষ্ট দাবি বা সনদকে, যার বিস্তারিত হয়তো সাধারণ মানুষ জানেই না, সেটাকে ব্যক্তি বা পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার লিটমাস টেস্ট বানিয়ে ফেলে এবং একই সাথে বিপ্লবের মাধ্যমে আসা সরকারের সাংবিধানিক ক্ষমতার কথা বলে। ঠিক তখন এটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি, ক্ষমতা সম্পর্কে তাদের ধারণা আর পরিবর্তনের পথ নিয়ে কী বার্তা দেয়, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। প্রতিবেদনটা আমাদের এই ভাবনার খোরাকই জুগিয়েছে। আসলেই ভাবনার বিষয়। আজকের মতো এখানেই শেষ করি তাহলে। হ্যাঁ, ঠিক আছে।